আমরা আজকে এই পদার্থবিজ্ঞান এর দ্বিতীয় অধ্যায়ে স্থিতিগতি সপ্তম পর্ব আলোচনা করব। আমরা এই অধ্যায়ের সমীকরণগুলো প্রতিপাদন করেছি, বোঝার চেষ্টা করেছি এবং দেখেছি যে কোন সমীকরণ কোন জায়গায় কখন কিভাবে ব্যবহার করব। আজকে আমরা গড় বেগ সংক্রান্ত বিষয় নিয়ে একটু কিছু দেখব। অঙ্ক আগে আমরা সমীকরণগুলো লিখে নিই। আমাদের চলকগুলো ছিল ইউ, ভি, আদিবেগ, শেষ বেগ, ত্বরণ, সরণ এবং সময়। এর মধ্যে একটা ছিল ভেক্টর, এটা স্কেলার। সমীকরণ ছিল 1 নম্বর h ইকুয়াল টু ভিটি সমবেগের ক্ষেত্রে, 2 নম্বর ছিল ভি ইকুয়ালস ইউ প্লাস এটি, এটা আচ্ছা। 3 নম্বর ছিল এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, আর 4 নম্বর ছিল ভি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। আমরা বলেছিলাম এটা সমবেগের ক্ষেত্রে, এখানে কিন্তু ত্বরণ নাই, এই সমীকরণটাই কিন্তু এটা ত্বরণ নাই এই কারণে বলছি, যদি এটা এরকম করে লিখতাম গড় বেগ দিয়ে, তাহলে h ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি হতো। সেই ক্ষেত্রে আমি বলতে চেয়েছি ইউ, ভি এবং টি আছে, এখানে এ নাই, এখানে আমার ভি নাই, এখানে আমার টি নাই, টি বিহীন সমীকরণ, এখানে এ নাই। তাহলে এখানে এ নাই, ত্বরণ নাই, এখানে সরণ নাই, এখানে শেষ বেগ নেই, এখানে সময় নেই। আমি বলেছিলাম যে আমি এটা নিয়ে কথা বলবো না, ঠিক এটা নিয়ে কথা বলেছি। গড় বেগ সমান ইউ প্লাস ভি বাই 2। ওকে, থাক, মার্ক করা থাকে। হ্যাঁ, এটাকে আরেকটা ফর্মে আমি লিখতে পারি, দ্যাটস ইকুয়াল টু ইউ প্লাস ভি সমান ইউ প্লাস এটি বাই 2 সমান টোয়াইস ইউ প্লাস এটি বাই 2। অতএব গড় বেগ সমান দাঁড়াচ্ছে ইউ প্লাস হাফ এটি। এটা একটা চেহারা। তাহলে গড় বেগের চেহারা আমরা পাচ্ছি ভি বার ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 যখন আদিবেগ এবং শেষ বেগ থাকছে। এটা আমরা পাচ্ছি ইউ প্লাস হাফ এটি যখন আদিবেগ, ত্বরণ এবং সময় থাকছে। এতেই আমাদের গড় বেগের সকল সমস্যার সমাধান হবে। এটা হলো একটা এমন, যেমন এই যে ভি, একটা নির্দিষ্ট সময় পর সে ভি বেগ প্রাপ্ত হয়েছে এবং ভি বেগ প্রাপ্ত হওয়ার কারণে আদিবেগের চেয়ে সে বেশি হোক বা কম হোক একটা ত্বরণ বা মন্দন হয়েছে, যেটা ধ্রুব রাশি, যেটা পরিবর্তন হচ্ছে না এইটুক গতিপথের মধ্যে। এটাও তাই, এখানে ত্বরণটা ব্যবহার করা হয়েছে, এখানে শেষ বেগটা মানে এইটি গুণটা এখানে বসানো হয়েছে। কিন্তু আমরা একটা এক্সাম্পল নিই। মনে করো তুমি এবং তোমার ছোট ভাই একসাথে স্কুল যাবে, কিন্তু তোমার বাবা তোমাকে একটা সাইকেল কিনে দিয়েছেন। তোমার ছোট ভাই ও সাইকেলে করে যায় না, তুমি কোনো দিন তাকে নিয়ে যাও, আর যদি তোমার কোনো কাজ থাকে তাহলে তুমি আগে চলে যাও, বা একসাথে বেরোও, তুমি কাজ শেষ করে স্কুলে আসো, ভাই হাঁটতে হাঁটতে স্কুলে চলে যায়। ধরো একদিনের ঘটনা, তুমি তোমার ভাই সহ বাড়ির থেকে বেরিয়েছো, ভাই হাঁটা ধরেছে, তুমি সাইকেলে করে যাচ্ছ। অতএব প্রথম দিকে তুমি নিঃসন্দেহে ভাইয়ের চেয়ে আগিয়ে গেছো। হঠাৎ তুমি দেখলে তোমার শিক্ষক সামনে দিয়ে যাচ্ছেন, স্যারের সামনে, তো আমাদের সময় আর কি, বা তোমরাও এখন অনেকেই এই সাইকেল চালিয়ে যায় না। অতএব তুমি নেমে গেছো, নেমে স্যারের পিছন পিছন হাঁটছো। হঠাৎ স্যার তো তোমার দিকে চোখ পড়লো, তোমাকে দেখলো, তুমি স্যারকে আদাব দিলে, স্যার 2-4টা কথা বললেন, তোমার কুশল বিনিময় হলো। তারপরে স্যার বললেন, বাবা তুমি যাও, যাও সাইকেল নিয়ে চলে যাও, আমার তো হাঁটছো কেন, যাও। স্যার অনুমতি দেওয়ার ফলে তুমি আবার সাইকেল নিয়ে চললে। কিন্তু যাওয়ার পর ধরো তোমার কোনো একটা বন্ধুর সঙ্গে দেখা হলো, সেই স্কুল যাবে না আজ,
তুমি থামলে, কেন স্কুল যাবে না, কি হয়েছে, কোনো অসুখ বিসুখ কিনা, বা দুর্ঘটনা কিনা, দু চারটা কথা টথা বললে টলে তুমি আবার স্কুলে গেলে। লাকিলি দেখা গেল তুমি ঠিক যে মুহূর্তে স্কুলে পৌঁছালে তোমার ছোট্ট ভাইটা ঠিক সে সময় স্কুলে পৌঁছেছে। এখন তুমি বলো, তোমার যে এই গতিপথের সর্বত্র কি সুষম বেগ আছে বা সুষম ত্বরণ আছে? সমস্ত গতিপথে নাই। এসব ক্ষেত্রে তোমার বেগ এবং তোমার ভাইয়ের বেগ যদি হিসাব করতে বলে আমাদেরকে কেউ, তখন আমরা কি করব? তুমি কতটুকু দূরত্ব বা সরণ তোমার হয়েছে, তোমার ভাইয়ের কতটুকু সরণ হয়েছে, এই দুটো সরণ যেহেতু সমান, তুমি যে সময় রওনা হয়েছো, যে সময় পৌঁছেছো, তোমার ভাই সে সময় রওনা হয়েছে, সে সময় পৌঁছেছে, অতএব সময় সমান। অর্থাৎ মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করব, তাহলে প্রতি সেকেন্ডে তুমি যেটুকু গেছো সেটা হলো তোমার গড় বেগ। তাহলে গড় বেগ আমরা কি করে লিখতে পারি? গড় বেগ সমান মোট সরণ, এই কথাটা মাথায় রাখো, মোট সরণ বাই মোট সময়। তোমার গতিপথে ভিন্ন ভিন্ন বেগ থাকা সত্ত্বেও মোট সরণ সমান, মোট সময়ও সমান, যার ফলে তোমার এবং তোমার ভাইয়ের গড় বেগ সমান। আচ্ছা, এটা একটা ঘটনা মাথায় রাখতে হবে। অনেক সময় এই পদ্ধতিতেও আমরা গড় বেগ বের করে থাকি। কিংবা এরকম হতে পারে, ধরো আমি একটু চিহ্নিত করি, এটা ধরো সময়, এটা ধরো বেগ। তুমি কিছু সময় v1 বেগে গেছো t1 সেকেন্ড, অর্থাৎ এইটুকু সমান t1 সেকেন্ড। তারপরে কোনো কারণে বেগ কমিয়ে আরও কিছু দূর গেছো, ধরো এটা v2 বেগ, তুমি t2 সেকেন্ড ধরে গেছো। তারপরে তুমি ধরো আচ্ছা আর একটু বেগ নাই বাড়িয়ে দিলাম, যাই হোক হতে পারে মেবি তুমি এই সময় t3 সেকেন্ড সময় তুমি v3 বেগে গেছো। তাহলে এটুক ক্ষেত্রফল তোমার সরণ, এটুক ক্ষেত্রফল তোমার সরণ, এটুকু ক্ষেত্রফলও তোমার সরণ। এটা হচ্ছে t1 সেকেন্ডের সরণ। t1 সেকেন্ডের সরণ যেটাকে s1 দিয়ে বলি, তাহলে v1 t1। এটা যদি s2 দিয়ে বলি, তাহলে এখানে বেগ v2, তাহলে v2 t2। আর এখানে সময় t3, তাহলে এখানকার সরণ s3 ইকুয়াল টু v3 t3। তো তোমার মোট সরণ কত হয়েছে? মোট সরণ সমান s1 প্লাস s2 প্লাস s3, অর্থাৎ v1 t1 প্লাস v2 t2 প্লাস v3 t3। মোট সময় কত হয়েছে? মোট সময় আছে, মোট কথা লেখার দরকার নেই, সময় সময় t1 প্লাস t2 প্লাস t3। তাহলে তোমার গড় বেগ কত হলো? s1, আর দরকার নেই, এটা বসিয়ে দিই সরাসরি। গড় বেগ সরণ হচ্ছে v1 t1 প্লাস v2 t2 প্লাস v3 t3 ডিভাইড বাই t1 প্লাস t2 প্লাস t3। এই একটা ফর্ম। যদি নির্দিষ্ট সময় পর্যন্ত সমবেগে যাও, তাহলে মোট দূরত্ব ভাগ মোট সময় সমান v1 t1 প্লাস v2 t2 প্লাস v3 t3 ডিভাইড বাই t1 প্লাস t2 প্লাস t3 বেগ দিয়ে। আর যদি এমন হয় যে তুমি রওনা হয়েছো, কোনো সময় জোরে হেঁটেছো বা জোরে সাইকেল চালিয়েছো, কোনো সময় আস্তে সাইকেল চালিয়েছো, বিভিন্নভাবে গেছো, আমি সেখানে লেখচিত্রটা দিচ্ছি না, সিম্পল। ধরো তুমি t1 সেকেন্ড যাবত s1 দূরত্ব গেছো, t2 সেকেন্ড যাবত s2 দূরত্ব গেছো, এবং t3 সময় যাবত
S3 দূরত্ব গেছো, অর্থাৎ T1 সেকেন্ডে গেছো S1, T2 সেকেন্ডে গেছো S2, T3 সেকেন্ডে গেছো S3। তাহলে তোমার গড় বেগ কত হবে? তোমার মোট সরণ কত হচ্ছে? সরণ হলো S1 প্লাস S2 প্লাস S3, আর সময় কত হলো? T1 প্লাস T2 প্লাস T3। তাহলে তোমার গড় বেগ কত হলো? মোট সরণ কত? S1 প্লাস S2 প্লাস S3 বাই T1 প্লাস T2 প্লাস T3। এর মানে এই নয় যে তিনটে হতে পারে, দুটো হতে পারে, একটা 5টা 6টা 7টা হতে পারে, যটা হবে তুমি যোগ করে দেবা, নিচে যা হবে এটা যোগ করে দেবা। এই জন্য আমরা এরকম করে লিখি। আচ্ছা যাক, এটা নিচে লেখা রাখি। এটা হলো সরণ দিয়ে গড় বেগ S1 প্লাস S2 প্লাস S3 ডিভাইডেড বাই T1 প্লাস T2 প্লাস T3। তাই দেখো, এটা আদিবেগ শেষ বেগ দিয়ে গড় বেগ, আদিবেগ ত্বরণ দিয়ে গড় বেগ, এটা হলো বেগ এবং সময় দিয়ে গড় বেগ, বিভিন্ন সরণ বা বিভিন্ন সরণের সময় দিয়ে গড় বেগ। ঠিক আছে, আরেকটা দেখো। ধরো তুমি রওনা হয়েছ স্থির অবস্থা থেকে এ সমতরণে, এটা আমি বেগ দিলাম, এ সমতরণে T1 সেকেন্ড তুমি গেছো, A1 সমতরণে তুমি T1 সেকেন্ড গেছো, T1 সেকেন্ড গেছো। পরবর্তীতে তুমি এই A2 মন্দনে T2 সময় ধরে চলে ফেলেছ। তোমার গড় বেগ কত? ঠিক আছে, এটা তো বেগের অক্ষ, তাহলে বেগ কত? এটি বা T1 বেগ, এটা তোমার বেগ, এটা আমার আদিবেগ 0 ছিল, এটা আমার এই অংশের শেষ বেগ, এই অংশে এটা আদিবেগ, আমার এখানকার শেষ বেগ 0। এই অংশের ক্ষেত্রে আমি এটুকে কত বলতে পারি? A_T1 নাকি? V ইকুয়াল টু A_T1। আচ্ছা আমি ভেঙে দিই, কারণ V ইকুয়াল টু U প্লাস AT, আমার আদিবেগ 0, তাহলে 0, A হলো A1 T1, তাহলে V সমান হলো 0 প্লাস, বা 0 লেখার দরকার নেই, A1 T। তাহলে এই অংশে ভিটা হচ্ছে A1 T। এখন হ্যাঁ, এখন একটা প্রশ্ন তুমি করতে পারো যে আপনি এই ভিটাকে নিয়ে নাড়াচাড়া করছেন কেন? এই কারণে করছি, তুমি আবার প্রশ্নটা শোনো, তাহলে বলতে পারো, বুঝতে পারবে যে আমি বলেছি A1 সমতরণে T1 দূরত্ব গেছে, তারপরে A2 মন্দনে T2 দূরত্ব গেছে, T2 সরি A1 সমতরণে T1 সময় ধরে গেছে, তারপরে A2 সমমন্দনে T2 সময় ধরে চলেছে। আমার কিন্তু বেগ দেওয়া নাই, আমি বেগটা বের করে নিয়েছি, আমার হিসাব নিকাশ শুরুদের জন্য বেগটা দরকার ছিল এই জন্য, এবং সেই জন্য তার মানটা বের করে নিয়েছি। এই অংশে দেখো, আবার ফর্মুলা লিখবো V ইকুয়াল টু U প্লাস AT, আমার এখানে শেষ বেগ 0, এখানে আদিবেগ আমার V, এখানে মন্দন হয়েছে মাইনাস A2, সময় হয়েছে T2। তাহলে এই অংশের ক্ষেত্রে আমি লিখতে পারি V ইকুয়াল টু A2 T2 মাইনাস, না মাইনাস তো হয়ে কেটে গেল, ওকে ঠিক আছে। আচ্ছা, জ্যামিতিক ভাবে না করে আগে আমি গাণিতিক ভাবেই করি। আমার এটুকু সরণ বের করবো, আমি এটুকু সরণকে S1 দিচ্ছি, এটুকুকে S2 দিচ্ছি, তাহলে S1 সমান কত, বা S ফর্মুলাকে লিখি S ইকুয়াল টু UT প্লাস হাফ AT স্কোয়ার। S1 এর ক্ষেত্রে আদিবেগ 0, T আর বসালাম না, প্লাস হাফ A1 T1 স্কোয়ার। তাহলে S1 পাওয়া গেল হাফ A1 T1 স্কোয়ার। আচ্ছা এর ক্ষেত্রে দেখি,
আবার একই ফর্মুলা ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাহলে এস টু ইকুয়াল টু ইউ, ইউ সমান ভি, ভি টি টু মাইনাস, কারণ মাইনাস আছে এ টু টি টু স্কোয়ার। ভি সমান কত এখানে এ টু টি টু, তাহলে এস ইকুয়াল টু এ টু টি টু, এখানে একটা টি টু আছে স্কোয়ার মাইনাস হাফ এ টু টি টু স্কোয়ার, তাহলে এস টু সমান দাঁড়ালো হাফ এ টু টি টু স্কোয়ার। আমি এস ওয়ান পেয়ে গেছি সরণ, টি ওয়ান সেকেন্ডের সরণ, টি টু সেকেন্ডের সরণ। তুমি এখান থেকেও ক্ষেত্রফল বের করেও করতে পারি। এস ওয়ান কত? অর্ধেক ভূবিন্দু উচ্চতা, উচ্চতা কত? এত, তাহলে এস ওয়ান কত? হাফ ভি টি ওয়ান সমান হাফ এ ওয়ান টি ওয়ান টি ওয়ান সমান হাফ এ ওয়ান টি ওয়ান স্কয়ার। এখানেও একই কথা, এস টু সমান হাফ ভি টি টু, ভি টু ভি টু ভি সমান তো এ টু টি টু, তাহলে হাফ এ টু টি টু টি টু সমান হাফ এ টু টি স্কয়ার। এরকম করা যায়, একই কথা, দেখবি করবে যাক। আমার তাহলে মোট সরণ কত হলো? তাহলে সরণ সরণ ওয়ান প্লাস এস টু সমান হাফ এ ওয়ান টি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এ টু টি টু স্কোয়ার, বা হাফ কমন নিলে টি এ ওয়ান টি ওয়ান স্কোয়ার প্লাস এ টু টি টু স্কোয়ার। আচ্ছা, আমার মোট সময় কত? সময় টি ওয়ান প্লাস টি টু। তাহলে গড় বেগ কত হচ্ছে বলো? উপরগুলো বিষয় মুছে দিই। তাহলে আমার এই ক্ষেত্রে গড় বেগ হচ্ছে সরণ এস ওয়ান প্লাস এস টু বাই টি ওয়ান প্লাস টি টু। এস ওয়ান হচ্ছে আমার হাফ এ ওয়ান টি ওয়ান স্কোয়ার, হাফ তো কমন নিয়েছি, প্লাস এ টু টি টু স্কোয়ার বাই টি ওয়ান প্লাস টি টু। অর্থাৎ গড় বেগ সমান দাঁড়াচ্ছে ত্বরণজনিত ক্ষেত্রে এ ওয়ান টি ওয়ান স্কোয়ার প্লাস এ টু টি টু স্কোয়ার ডিভাইডেড বাই টু, টুটাকে আমি নিচে নিয়ে নিলাম, টি ওয়ান প্লাস টি টু। দেখো কত রকম হবে আমার গড় বেগের চেহারা আসে। পরিস্থিতির প্রেক্ষাপটে গড় বেগ বিভিন্ন ভিন্ন রাশি দিয়ে আমাদের করতে হতে পারে। মাথায় ঢুকাও একটু ঠান্ডা মাথায়, তেমন কঠিন কিছু না। আমি এগুলো তোমাকে প্রত্যেকটা সংখ্যা দিয়ে করাতে পারতাম, সংখ্যা দিয়ে করালে কিন্তু কোনো এই ফিলিংসগুলো একটাও আসতো না। সংখ্যা দিয়ে করলে ওই একটাই বুঝতে। এখন তুমি এই জায়গায় যে কোনো মান দেওয়া থাকলে বসে ঘটঘট করে দিতে পারবে, হাজারটা অঙ্ক হবে একটা সমীকরণ থেকে। সেজন্য আমি মনে করি অঙ্ক সংখ্যা বাচক দিয়ে করাচ্ছে, এরকম ভাবে করলে বুঝতে সুবিধা হয়, ব্যাপারটা তোমার কাছে পরিষ্কার হবে এবং ভবিষ্যতে অঙ্ক করতে গিয়ে তোমার অনেক কাজে লাগবে। এগুলো মুখস্থ করতে বলে নিয়ে তোমাকে, এগুলোকে তুমি অঙ্ক মনে করে অঙ্ক করো। প্রত্যেকটা ক্ষেত্রেই তুমি মনে করো এরকম একটা অঙ্ক করতে চাও, তাহলে তুমি ভি ওয়ান একটা মান ধরো, ভি টু একটা মান ধরো, টি ওয়ান একটা মান ধরো, টি টু একটা মান ধরো, টি থ্রি মান ধরো, ভি থ্রি মান ধরো, ধরে তুমি এরকম ঘটনাটা ঘটাও, একটা অঙ্ক করো, যা যা মান বসাও সেটা করে ড্রাইভ করো। আমি যেমন করে অজানা মান এস ওয়ান, যে এ ওয়ান আলাদা নিয়েছি, এ টু আলাদা নিয়েছি, টি টু টি ওয়ান নিয়েছি, নিয়ে ধরেছি। তুমি টি ওয়ানের জায়গাটা মান ধরো, 10 সেকেন্ড ধরলে, টি টু সমান 20 সেকেন্ড ধরলে, এ ওয়ান সমান ধরো 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরলে, এটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরলে, তাহলে গড় বেগ কত হবে মান বসাও, হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা একটু একটা অঙ্ক করব, আসলে সংখ্যাবাচক দিয়ে করব, মুছে না, এগুলো মুছে না।
একটা মজার অঙ্ক। আগে এমনি করি, তারপরে সংখ্যা দিয়ে করি। ধরো দুটো রেলওয়ে স্টেশন, এটা একটা স্টেশন, এখানে একটা স্টেশন। এই দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এস। একটা ট্রেন, শাটল ট্রেন বলে এগুলোকে, যারা এক স্টেশন থেকে আর একটা দূরবর্তী একটা স্টেশনে যায় এবং আসে। যেমন ধরো কি বলবো, ঢাকা থেকে ময়মনসিংহ নাকি, হ্যাঁ ময়মনসিংহ, ঢাকায় ময়মনসিংহ একটা ট্রেন আছে, শাটল ট্রেন, যায় আর আসে ময়মনসিংহ টু ঢাকা, ঢাকা টু ময়মনসিংহ, শাটল ট্রেন। ধরে নাও যে ট্রেনটা আর কোথাও থামে না, যেমন রাজশাহী টু নাটোর একটা শাটল ট্রেন বলে। তারপরে ধরো ঈশ্বরদী টু পাকশি একটা শাটল ট্রেন যাওয়া আসা করে। আগে ব্রিটিশ পিরিয়ডে শুধুমাত্র রেলওয়ে অফিসাররা যাতায়াত করতে এই ট্রেনটায়, পরবর্তীতে এটা সহজে উন্মুক্ত হয়ে যায়। এরকম অনেকগুলো ট্রেন আছে যে নির্দিষ্ট একটা দূরত্বে বারবার যাওয়া আসা করে, মানে সিটির সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য ট্রেন থাকে। যেমন নবগঞ্জ রাজশাহী একটা শাটল ট্রেন। এরকম সে ধরো এই ট্রেনটা V1 বেগে T1 সেকেন্ডে স্টেশনে পৌঁছায়। আমি এটা মান কিন্তু জানি না, এটা মান জানি, এটার মান জানি, ঠিক আছে। আমি বলে নিলাম যে স্টেশনের দূরত্ব অবস্থিত, আমি বের করবো পরে। তবে দূরত্বটা তো বটেই, সামথিং দূরত্ব আছে। এই ট্রেনটা V1 বেগে গিয়ে T1 সেকেন্ডে পৌঁছায়, যায় এদিকে, আর আসার সময় V2 বেগে গিয়ে T2 সময়ে এখানে পৌঁছায়। তুমি বলতে পারো দেখো এস অর্থ দিল্লি বা কি ছিল, এস ইকুয়াল টু V1 T1 ইকুয়াল টু V2 T2 হতেই পারে। V2 সময়ে V2 বেগে T2 সময়ে পৌঁছায়, তাহলে এটা। আর V1 বেগে T1 সময়ে এখানে পৌঁছায়, তাহলে এটা একই কথা। আমি এটা দিইনি, এটা আমি দিইনি, আমাকে এই দুটো দেওয়া আছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এই যে ট্রেনটা গেল এক স্টেশন থেকে আর এক স্টেশনে এবং ফিরে আসে, আমার দাবি দুটো। একটা হচ্ছে গড় বেগ কত, গড় দ্রুতি কত। দুটো প্রশ্ন। আচ্ছা, গড় বেগের কথায় বলি যে সে তার যাওয়ার সময় যে সরণ ধরলাম S1, নিঃসন্দেহে V1 T1 সেটা যদি ধনাত্মক হয়, আসার সময় তার সরণ বেগ তার উল্টা হয়েছে -V2 T2 কি। এত কঠিন কথা না বলেও সহজভাবে বলতে পারি, যাওয়া এবং আসার ফলে তার একই স্টেশনে সে অবস্থান করছে, গেছে এবং ফিরে এসছে। আমি তার গড় বেগ চেয়েছি, তাহলে যেখানে ছিল সেখানেই আছে, তার সরণ কত? 0 না? সরণ 0। তাহলে সরণ যদি আমি এটা দিই S1 প্লাস S2 ইকুয়াল টু, বাট এখানে S1 ইকুয়াল টু S2, তাহলে S1 ইকুয়াল টু S2 মানে V1 T1 মাইনাস V2 T2, বা S1 মাইনাস S1 ইকুয়াল টু 0, যাই বলো না কেন, এটা S1 ইকুয়াল টু S2, সরণ 0 হয়ে গেছে। তাহলে গড় বেগ কত? গড় বেগ V সমান মোট সরণ বাই মোট সময়। আমার সরণ হচ্ছে 0 ভাগ সময় হচ্ছে T1 প্লাস T2 সমান 0। গড় বেগ 0। গড় দ্রুতি কত? দ্রুতির সময় তো আমি তা কোথা থেকে রওনা হলো, কোথা থেকে কোথায় ফিরে গেল, এটা তোমার দেখার দরকার নাই। স্কেলার রাশি। যেমন ধরো তোমাকে তোমার স্কুলের শিক্ষক বললেন যে তুমি এক কাজ করো, এর হাইট মাপো, তোমাকে স্কেল দেওয়া হলো একটা। স্কেল কিরকম, বা তুমি বাড়িতে একটা কিছু মাপবে, স্কেল তোমার মা ধরো কাপড় সেলাই করেন, তার একটা টেপ ফিতা পাকিয়ে রাখেন মাপ টাপ কাপড় টাপড় কাটার জন্য। অনেক বাড়িতে যারা একটু টুকিটাকি মেকানিক্যাল কাজ টাজ করেন, বা কাঠমিস্ত্রির টুকটাক কাজ করেন, বা পানির পাইপের টাইপের টুকটাক কাজ করেন, তাদের কাছে একটা টেপ আছে, চমক টান দেয়, লম্বা হয়ে যায়, স্টিলের টাপলে চমক ঢুকে যায়, টেপ মাপ থাকে।
বা এতে এরকম একটা টেপ টেপ থাকে। এখন তুমি মনে করলে তুমি একটা কোলবালিশের দৈর্ঘ্য মাপবে, তে বাঁ হাতের দিকে 0 ধরে ডান হাত টান দিলে দিয়ে এখানে ধরলে দৈর্ঘ্য পাওয়া গেল ধরো কত 5 ফিট। পরবর্তীতে হাতটা ঘুরিয়ে তুমি যদি এদিকে তুমি 0 ধরো, এখানে 5 পাও, তাহলে আগে পেলে 5 ফিট, এখন পেলে কত? এদিক দিয়ে মাপলে কি প্লাস, এদিক থেকে মাপলে কি মাইনাস হবে? তোমার হাইট কি 5 ফিট 2 ইঞ্চি, কি পা থেকে মাথা পর্যন্ত 5 ফিট 2 ইঞ্চি, তাহলে মাথা থেকে পা পর্যন্ত মাইনাস 5 ফিট 2 ইঞ্চি। দৈর্ঘ্য দিকবিহীন, তুমি যেদিক দিয়ে যেভাবেই মাপো না কেন এটা সবসময় ধনাত্মক বোধক রাশি। ঠিক আছে, তাহলে আমার এখানে মাইনাস টেন সে চিন্তা ভাবনা করার দরকার নেই। সে সমান দূরত্ব গেছে v1 t1, s2 দূরত্ব গেছে v2 t2। তাহলে আমার কথা হলো যে আমার মোট অতিক্রান্ত দূরত্ব, নট সরল শূন্য দূরত্ব। আমি তোমাদের পড়া থেকে এক্সাম্পল দিয়েছিলাম, বৃত্তাকার পথে ঘুরে আসলে একটা বস্তু সরল শূন্য, কিন্তু তার অতিক্রান্ত দূরত্ব কত জানো? সেটা যদি না জানো তাহলে গল্প বলি, ছোট্ট একটা গল্প। পিথাগোরাস একটা অদ্ভুত কাজ করেছে। পিথাগোরাস দেখলো যে যত এই ব্যাসার্ধটা বড় হচ্ছে পরিসীমা তত বড় হয়। ব্যাসার্ধ যত বড় হয় পরিসীমা তত বড় হয়। ব্যাসার্ধ যত বড় হয় পরিসীমা তত বড় হয়। একটু কথাটা একটু ভুল হলো, উনি ব্যাসার্ধ দিয়ে করেননি, আমি আবার বলছি সরি, উনি ব্যাসার্ধ দিয়ে করেননি, উনি করেছেন হলো ব্যাস দিয়ে। আমরা হিসাব নিকাশ করলাম কেন কম্পাস দিয়ে আঁকি, তো ব্যাসার্ধ দিয়ে আঁকি। আমরা ফিজিক্সের লোকরা কিন্তু ব্যাসার্ধের গুরুত্ব বেশি দেয়, ব্যাসার্ধের হিসাব নিকাশ করে। ম্যাথামেটিক্যালি ব্যাসার্ধ হচ্ছে অনেক ক্ষেত্রেই এরা ব্যাস নিয়ে কাজ করে। চাকরি পরের কথা, ব্যাস যত বাড়ছে পরিধি এটা তত বড় হচ্ছে, তত বেশি হেঁটে আসতে হচ্ছে, ঘুরে আসতে হচ্ছে। সেজন্য উনি ভাবলেন পরিসীমা মানে ডিগ্রি হবে, সীমা সমানুপাতিক ব্যাস। তাহলে পরিসীমা সমান একটা ধ্রুব সংখ্যা, উনি ওটাকে নাম দিলেন পাই ইন্টু ব্যাস। আচ্ছা, মানে পায়ের মানটা বের করার জন্য উনি বেশ উদ্বিগ্ন। উনি করলেন কি, নির্দিষ্ট মাপের ব্যাসার্ধ বা ব্যাসার্ধ বলছি ব্যাস নিলেন, নিয়ে একটা বৃত্ত আঁকলেন, দিয়ে এটা মেপে দেখলেন কত হচ্ছে, এটা মেপে দেখলেন কত হচ্ছে, দিয়ে ভাগ করে দেখলেন অনুপাত কি হয়। সবচেয়ে মজার ব্যাপার হলো উনি যখন দেখলেন যে ব্যাস যখন 7 ইঞ্চি বা 7 ফিট হচ্ছে, তখন পুরোপুরি পরিসীমাটা হচ্ছে 22 ফিট বা 22 ইঞ্চি। উনি অনেক করেছেন এই ফ্র্যাকশনলেস করার জন্য, এই কাজটা উনি করেছেন, ফ্র্যাকশন যেন না আসে। বিভিন্ন 5 ফিট 4 ফিট 3 ফিট 2 ফিট 8 ফিট 10 ফিট করতে গিয়ে দেখলেন যে যদি ব্যাস আমি 7 ফিট রাখি তাহলে এইটুক মাপলে দেখা যাচ্ছে পুরোপুরি 22 ফিট হচ্ছে। তখন উনি বললেন যে তাহলে পরিসীমা বাই ব্যাস সমান পাই মানে হচ্ছে 22/7। আমরা এটাকে পাই বলে উল্লেখ করি এবং এই জন্য আমরা বলি পায়ের মান 22/7। মূল কথা হলো এটা পরিসীমা তো বলো না, বৃত্ত মানে পরিধি বলে গো, পরিধি ঠিকই তো বলেছিলাম প্রথমে, পরিধি ব্যাসকে দিয়ে লেখে, তাহলে পরিধি সমান পাই ইন্টু ব্যাস মানে ডি। আমরা আবার বললাম না, আমরা ফিজিক্সের গুলো আবার ব্যাসার্ধ মূল্য করি, ব্যাসার্ধকে আর দিয়ে লিখি,
তাহলে ব্যাস সমান টোয়াইস আর। তাহলে পরিধি সমান টোয়াইস পাই আর। এটা মাথায় রেখো। কি করে আসলো এই টেকনিকটা মাথায় রেখো, কাজে লাগবে ভবিষ্যতে। ওকে, আমরা এটা বলেছিলাম যে যদি কেউ একটা বৃত্তাকার পথে ঘুরে আসে তাহলে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে টোয়াইস পাই আর, কিন্তু সরণ হচ্ছে 0। যদি একজন লোক পরিধি বরাবর এখান থেকে ঠিক বিপরীত বিন্দুতে সে পৌঁছায়, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে টোয়াইস পাই আর এর অর্ধেক, মানে এটুকু হচ্ছে টোয়াইস পাই এর অর্ধেক বা পাই আর। আর সরণ হচ্ছে এখান থেকে এখানে আর প্লাস আর সমান টোয়াইস পাই। তাহলে সরণ অর্ধেক যদি যায়, অর্ধ পরিসীমা অতিক্রম করে, সরণ হচ্ছে কত? টোয়াইস আর। আর অতিক্রান্ত দূরত্ব বা দূরত্ব হচ্ছে পাই আর। এক নয়, তাই না? এখানে দিকের কোনো প্রশ্ন নাই, সরণের বেলায় দিকের প্রশ্ন আছে। ওকে, অন্য প্রসঙ্গ চলে গেছিলাম। ওকে, আসি আমরা আবার জায়গায় ফিরে যাই। তাহলে আমার সময় কত হয়েছে? t1 প্লাস t2। অতএব গড় বেগ, গড় দ্রুতি, এবারে এস দিয়ে না লেখাই ভালো, এটাকে আমরা এখানে ডি দিয়ে লিখব, ডিসপ্লেসমেন্ট। পরিষ্কার হবে, এস এন্ড ডি এর মধ্যে পার্থক্যটা, বোধটা পরিষ্কার হবে। গড় দ্রুতি, ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট বাই টাইম সমান হলো v1 t1 প্লাস v2 t2 ডিভাইড বাই t1 প্লাস t2। গড় পার্থক্য আছে না? খুবই কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক এটা। আমরা প্রায় ক্ষেত্রে দেখি যে এই গড় বেগ বের করতে বললেই প্রত্যেকেই এটাই বের করে ফেলে দেয়। আর একটু এক্সাম্পল নিয়ে নিই। আচ্ছা, পরে নিচ্ছি। আমরা বরং এটাকে একটা যদি জ্যামিতিক আকারে প্রকাশ করতে চাই, তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব? বা তুমি আমাকে যদি বলে তুমি জ্যামিতিক ভাবে প্রমাণ করে দাও যে তুমি যেটা করলে সেটা সঠিক, তাহলে আমরা কি করতাম? ফাইন, এদিকে টি, এদিকে ভি, তাহলে এখানে নেগেটিভ ভি। প্রথমে ধরো v1 বেগে, সমবেগে v1 বেগে t1 দূরত্ব গেছে, এটুকু t1। আর আসার সময় নেগেটিভ ভি বেগে t2 দূরত্ব গেছে, এটা এটুকু t2। t2 সময় v2 বেগে গেছে। তাহলে এটুক আমার ক্ষেত্রফল কত? v1 t1। এটুক ক্ষেত্রফল কত? v2 t2। ওকে, মজার ব্যাপার দেখো, এটা আয়তক্ষেত্র হয়ে গেল। আয়তক্ষেত্র মানে বড় ক্ষেত্র না থাকে, হলো আয়তক্ষেত্র চেহারায় থাকুক। মজার ব্যাপার হলো এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল কিন্তু সমান। এখানে আমার সময় কম, বেগ বেশি ছিল, এখানে বেগ কম, সময় বেশি লেগেছে। ক্ষেত্রফল কিন্তু সমান, কারণ একই দূরত্ব গেছে। বেগ ইন্টু সময় সমান ক্ষেত্রফল, যেহেতু একই দূরত্ব আছে, এটা সমান। তাহলে আমার মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে v1 t1 প্লাস v2 t2। অতিক্রান্ত সরণ হচ্ছে s হচ্ছে v1 t1 মাইনাস v2 t2। বাট তোমাদের বলে তোমার বইয়ে বলা হয়েছে যে দুটো স্টেশনের মধ্যে দূরত্ব যাই থাক না কেন, এটাকে এস না দিয়ে এস হচ্ছে তোমার এই দূরত্বটা ধরেছিলাম আমরা। এস যদি হয়, একই সমান দূরত্ব আছে এস, তাহলে এটাও এস, এটাও এস। তাহলে এস ড্যাশ সমান এস মাইনাস এস ইকুয়াল টু 0। তাহলে গড়, এটা হচ্ছে দূরত্ব বা দ্রুতি,
দ্রুতি গড় দ্রুতি সমান ডি বাই টি সমান v1 t1 প্লাস v2 t2 বাই t1 প্লাস t2 আর গড় বেগ s ড্যাশ বাই টি সমান 0 বাই t1 প্লাস t2 t2 0 লেখো দিও তুমি করতে পারো।